তোমাকে, হুমায়ুন আহমেদ। 1। নীলু বয়সে আমার থেকে 11 মিনিটের বড়। তার জন্মের ঠিক 11 মিনিট পরে আমার জন্ম হয় এবং দারুণ একটা হইচই শুরু হয়। ডাক্তার শমশের আলী অবাক হয়ে চেঁচিয়ে ওঠেন, আরে যমজ বাচ্চা দেখি। ঠিক তখনই ইলেকট্রিসিটি চলে গিয়ে চারদিক অন্ধকার হয়ে যায়। আমরা দুই বোন গলা ফাটিয়ে চিৎকার করতে থাকি। ডাক্তার শমশের আলী হারিকেনের জন্য চেঁচাতে থাকেন। আমার নানি যান ছুটে ঘর থেকে বেরোতে গিয়ে পানির একটা গামলা উল্টে ফেলেন। আমার জন্মের সময় চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল বলে বাবা আমার নাম রাখেন রাত্রি। নীলু জন্মের পরপর খুব কাঁদছিল, তাই তার নাম কান্না। অবশ্যই কাব্যিক নাম টিকল না। একজন হলো নীলু আর তার সাথে মিল রেখে আমি হলাম বিলু। তার 4 বছর পর আমাদের 3 নম্বর বোনটি হলো। মিল দিয়ে নাম রাখতে শুরু করলে শুধু মেয়েই হতে থাকবে, এই জন্য তার নাম হলো সেতারা। নীলু, বিলু এবং সেতারা। বাবার রাখা নাম না টিকলেও বাবা কিন্তু হাল ছাড়লেন না। সুযোগ পেলেই চেঁচিয়ে ডাকতেন, কোথায় আমার বড় বেটি কান্না, কোথায় আমার মেজ বেটি রাত্রি। জন্মদিনে বই উপহার দেওয়ার সময় বইয়ের 2য় পৃষ্ঠায় গোটা গোটা হরফে লিখতেন, মামনি রাত্রিকে ভালোবাসার সহিত দিলাম, কিংবা মামনি কান্নাকে পরম আদরের সহিত দেওয়া হইল। বইয়ের সঙ্গে সবসময় তার একটা করে স্বরচিত কবিতাও থাকতো। সেই কবিতা তিনি তার প্রেস থেকে ছাপিয়ে ফ্রেম করে বাঁধিয়ে আনতেন। 8 বছরের জন্মদিনে আমি এবং নীলু যে কবিতাটি পেলাম তার শুরু হয়েছে এইভাবে, 7টি বছর গেল পর পর আজকে পড়েছে 8, তব জন্মদিন নয়তো মলিন ভয়াল বিশ্ব হাটে। যমজ বোন বলেই আমরা দুইজন সবসময় একই কবিতা পেতাম। শুধু কবিতা নয়, গল্পের বইও একই হতো। দুইজনের জন্য 2টি শিশু ভোলানাথ কিংবা 2টি ঠাকুরমার ঝুলি। আমরা দুজন যে দেখতে অবিকল একরকম, এই নিয়ে বাবার মধ্যে একটা গোপন গর্ব এবং অহংকার ছিল। নতুন কেউ এলেই হাসি মুখে বলতেন, এরা যমজ, একজনের নাম রাত্রি, একজনের নাম কান্না। যার চুল ছোট ছোট ও হচ্ছে কান্না। মা বড় বিরক্ত হতেন, ভুরু কুচকে বলতেন, যমজ মেয়ে নিয়ে এত ঢোল পিটানোর কি আছে, যমজ সমজ আমি 2 চোখে দেখতে পারি না, ছি। আমাদের দুইজনকে যাতে দেখতে একরকম না দেখায়, এই জন্য তার চেষ্টার কোনো ত্রুটিই ছিল না। আমার চুল কেটে ছোট ছোট করে দিলেন। একজনের গায়ের রং যেন অন্যজনের চেয়ে আলাদা হয়, সেই জন্য নীলুকে সপ্তাহে 3 দিন কাঁচা হলুদ দিয়ে গোসল করানো হলো। কিছুতেই কিছু হলো না। আমরা যতই বড় হতে থাকলাম আমাদের চেহারার মিল ততই বাড়তে লাগলো। নীলু যেমন লম্বা, আমিও তেমন লম্বা। তার চিবুকের নিচে যেমন একটি লাল রঙের তিল, আমারও অবিকল সেরকম তিল। তার যেমন শ্যামলার গায়ের রং, আমারও তাই। মা পর্যন্ত ভুল করতে লাগলেন। যেমন একদিন বারান্দায় বসে তেঁতুলের খোসা ছাড়াচ্ছি, মা ঝড়ের মতো এসে প্রচণ্ড একটা চড় কষালেন। 1 খেলি পান দিতে বললাম কতক্ষণ আগে। আমি শান্তস্বরে বললাম, আমাকে বলনি, বোধহয় নীলুকে বলেছ, আমি বিলু। আমার চুল যখন ছোট, সেটা যখন লম্বা হলো, তখন দেখা গেল বাবা এবং মা ছাড়া আমাদের কেউই আলাদা করতে পারে না। কেন পারে না সেও এক রহস্য। নীলুর সাথে আমার বেশ কিছু অমিল আছে। যেমন নীলুর নাক একটুখানি চাপা, ওর চোখ দুটি একটুখানি উপরের দিকে ওঠানো। তবুও দোতলা নাজমুল চাচা যখন আমাদের 2 বোনকে দেখেন তখনই বলেন, কে কোনজন, কে কোনজন। নীলু তাতে খুব মজা পায়। আমার অবশ্যই রাগ লাগে। এইসব আবার কী ঢং? নাজমুল চাচা সবসময় ঢং করেন। নাজমুল চাচাকে মা সহ্যই করতে পারেন না। নাজমুল চাচার গলা শুনলেই মুখ কুচকে বলেন, ভাড় কোথাকার, সবসময় ভাড়ামি। আমাদেরকে নিয়ে সবচেয়ে বেশি ভাড়ামি করেন অবশ্য আমাদের বড় মামা। দিনাজপুর থেকে বেড়াতে এলেই মহা উৎসাহে আমাদের 2 জনকে সামনে বসিয়ে উঁচু গলায় বলেন, দেখা যাক আমি নীলু আর বিলুকে আলাদা করতে পারি কিনা। 1, 2, 3। এইজন হচ্ছেন আমাদের বিলুমণি। বড় মামা ভাড়ামি করলে মা রাগ তো করেনই না, বরং কেন যেন একটু খুশি হতেন। সবচেয়ে বেশি খুশি হতো নীলু। সে হেসে কুটি কুটি। নীলুর নাম কান্না না হয়ে ভালোই হয়েছে। সে হাসতেই জানে, কাঁদতে জানে না। আমরা যখন ক্লাস 7-এ উঠলাম, নীলু আমার কাছ থেকে আলাদা হয়ে গেল তার হাসি নিয়ে। যাই দেখে তাতেই তার হাসি পায়। মা হয়তো কিছু নিয়ে ধমক দিয়েছেন, সে মুখ ফিরিয়ে হাসি গোপন করার চেষ্টা করছে। মা কঠিন স্বরে বলছেন, হাসছো কেন তুমি? কই হাসছি না তো, মুখ ফেরাও, তাকাও আমার দিকে। নীলু মুখ ফেরালে আমরা দেখতাম হাসি থামাবার চেষ্টায় তার গাল লালচে হয়ে উঠেছে। কেন তুমি শুধু শুধু হাসছো? হাসির কি হয়েছে বলো তুমি? তোমাকে বলতেই হবে।
আর হাসবো না মা, এখন থেকে শুধু কাঁদবো। বলেই সে আবার ফিক করে হেসে ফেলল। মা প্রচণ্ড একটা চড় কষালেন। বাদর কোথাকার, তোর হাসি আমি ঘুচিয়ে দিচ্ছি দেখ। নীলুর চোখে জল আসছে কিনা মা দেখতে চেষ্টা করতেন, কিন্তু কোথায় কি। নীলু এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি। মা ক্লান্ত হয়ে বলতেন, ঠিক আছে যাও আমার সামনে থেকে। নীলু এমনভাবে ছুটে যেত যেন আড়ালে গিয়ে হেসে বুক হালকা করবে। নীলুটা এমন হয়েছে কেন? এই বাড়িতে সবাই একটু গম্ভীর। সেতারা, যার বয়স মাত্র 5, সে পর্যন্ত কম কথা বলে। নীলু কার কাছ থেকে এত কথা বলা শিখল? কার কাছ থেকে অকারণে হাসার এই অদ্ভুত অসুখ জোগাড় করলো? আমার আর নীলুর খাট দক্ষিণ দিকের বড় ঘরটায়। নীলু ঘুমায় সেতারাকে সঙ্গে নিয়ে, তার একা একা ভয় করে। আকবরের মা ঘুমায় বারান্দায়। আমরা ডাকাডাকি করলে তার উঠে আসার কথা। সে একবার ঘুমালে নিশ্চিন্ত, সারা রাতে 1 সেকেন্ডের জন্যও জাগবে না। এমনিতে অবশ্য বলবে, বোন আমার সজাগ ঘুম, একটু শব্দ হইলেই চোখ খোলা। আকবরের মা কোনো কাজই ঠিকমতো করতে পারে না, প্রচুর মিথ্যা কথা বলে। অনেকবার তাকে বিদায় করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু লাভ হয়নি। সে ঘাড় বাঁকিয়ে বলেছে, যাইতাম না, দেহি কেমনে বিদায় দেয়। তামসা না, এই বুড়া বয়সে যাইতাম কই। আকবরের মা রাতে ভাত টাত খেয়ে ঘুমাতে এসে জিজ্ঞেস করে, কই গো মাইয়ারা, ভূতের কিস্সা শুনতে চাও? নীলু ভীতু, সে শুনবে না। কিন্তু যেহেতু আমি শুনি, কাজী তাকেও শুনতে হয়। আকবরের বাপের গল্পটা কই, শরীরের মধ্যে লোম খাড়া হইয়া যায়, বুঝছো নি মাইয়ারা? শীতের সময় খুব জার। আকবরের বাপের মাছ ধরতে যাওয়ানোর কথা আমারে কইল, তামুক দে। নীলু গল্পের মাঝখানে জিজ্ঞেস করে, তুই করে বলতো? তা ঠিক, গরিব মানুষের কথাবার্তা তুই করে দিয়া। আকবরের মা ভাষা ঠিকঠাক বোঝা না গেলেও গল্প ধরতে কোনো অসুবিধা হয় না। সব গল্পের শেষে আকবরের বাবা, যার সাহসের কোনো সীমা নেই, একটি ভূতের গলা জাপটে ধরে কুমড়ো গড়াগড়ি করে এবং সবশেষে ভূতটা জঙ্গল ভেঙে ছুটে যাবে। যাওয়ার সময় বলবে, এইবার ছাইড়া দিলাম, বুঝছস, জানে বাঁচলি। গল্প শেষ হলেই নীলু বলবে, দূর, ভূত আবার আছে নাকি। আকবরের মা চোখ কপালে তুলে বলবে, এইটা কেমন বেকুবের মতো কথা কইলা, দেশ ভর্তি ভূত আর পেতনিতে। আমার সাথে একবার যাইও আমগো নীলগঞ্জের বাড়িতে, নিজের চোখে ভূত দেখবা। আকবরের মা শুধু যে আমাদেরকে ভূতের গল্প শোনাবার চেষ্টা করে তাই না, মাকেও সে শোনাতে চেষ্টা করে। সুযোগ পেলেই একটা গল্প টেনে আনতে চায়। বুঝছেন আম্মা, একবার হইল কি, মা এক ধমক দিয়ে থামিয়ে দেন। আজে বাজে গল্প মা একেবারেই সহ্য করতে পারেন না। শুধু আকবরের মা নয়, বাবাকেও এমনইভাবে থামান। যা বলতে চাও সরাসরি বলতে পারো না, এত ফেনাও কেন? ফেনাই নাকি? হ্যাঁ ফেনাও, খুব বেশি রকমের ফেনাও। যা বলার তা সহজভাবে বলতে পারা উচিত। ও, রাগ করলে নাকি আবার? না না, আমি এত সহজে রাগ করি না। বাবার এই কথাটি খুব সত্যি, বাবা রাগ করতে পারেন না। নীলুর ধারণা বাবা মোটা বলেই রাগ করতে জানেন না। মোটা মানুষদের এই একটা বড় অসুবিধে। কথাটা হয়তো সত্যি। আমাদের স্কুলের মোটা আপাগুলোকে কিছুতেই রাগানো যায় না, আর চিকনা আপাগুলি কেন কারণ ছাড়াই কেমন যেন চিড়বিড় করছে রাগে। আমাদের মা নিজেও রোগা বলে বোধহয় তার রাগ একটু বেশি। শুধু রাগের না, আমাদের প্রেসের ম্যানেজার বাবুর সঙ্গে, তার নাম প্রণব বসু। এর অনেক রকম গুণ আছে। চমৎকার গান গাইতে পারেন এবং চমৎকার গল্প করতে পারেন। তার চেয়ে বড় কথা, চমৎকার রসিকতা করতে পারেন এবং রসিকতাগুলি করেন গম্ভীর মুখে। যেমন একদিন নীলুকে বললেন, এই নীলু, কাল কি হয়েছে জানিস? না তো, কি হয়েছে? উচ্চাঙ্গ সঙ্গীতের যে ওস্তাদ আছেন মুন্সি মীর আলী, তিনি কাল জেলা স্কুলের মাঠে রাগ জয়জয়ন্তী গেয়ে 2টি মেডেল পেয়েছেন। একটি বড় মেডেল আর একটি ছোট মেডেল। ছোটটা পেয়েছেন গান গাওয়ার জন্য, আর বড়টা গান থামানোর জন্য। প্রণববাবুকে আমরা ডাকি ম্যানেজার বাবু। মা ডাকেন ম্যানেজার, বাবা ডাকেন বোস। ভালো কিছু রান্নাবান্না হলে বাবা বলেন, দেখি বোসকে একটা খবর দাও তো, খাওয়া দাওয়ার পর একটু গান বাজনা হবে। ম্যানেজার কাকু অবশ্য সহজে গান বাজনা করেন না, তবে একবার যদি ধরে বেঁধে বসানো যায় তখন গান চলে গভীর রাত পর্যন্ত। আমরা অবশ্য এত রাত পর্যন্ত থাকতে পারি না, ধমক দিয়ে মা আমাদের নিচে পাঠিয়ে দেন। তবে অনেক রাত পর্যন্ত আমরা জেগে থেকে গান শুনি। আমার নিজের গান শেখার খুবই শখ। বেশ কয়েকবার মাকে বলাতে মা ম্যানেজার কাকুকে বললেন, ওদের একটু গান শেখান না। ম্যানেজার কাকু গম্ভীর গলায় বললেন, বৌদি, ওদের বয়স কম। কম বয়স থেকেই তো শুনেছি গান বাজনা শুরু করতে হয়। সঙ্গীতের জন্য মমতা ছাড়া কিছুই হয় না। সেই মমতাটা অল্প বয়সে হয় না। আপনি যদি শিখতে চান শেখাতে পারি। রক্ষা করো, এই বয়সে করতে পারবো না।
ম্যানেজার কাকুকে একমাত্র নীলু ছাড়া আমরা সবাই বেশ পছন্দ করি। নীলু যদিও ম্যানেজার কাকুর রসিকতায় সবচেয়ে উঁচু গলায় হাসে, কিন্তু আড়ালে বলে আমার ম্যানেজার কাকুকে ভাল লাগে না। কেন ভালো না লাগার কী আছে? আছে একটা কিছু, আমি জানি না সেটা কি। নীলু মাঝে মাঝে এলোমেলো কথাবার্তা বলে এবং সেগুলি সত্যি হয়ে যায়। সে তারা যেদিন সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে সেদিন সকালবেলাতেই নীলু বলেছে আমি রাতে স্বপ্ন দেখেছি সে তারা খাট থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে। ম্যানেজার কাকু প্রসঙ্গেও নীলুর আশঙ্কা সত্যি হয়ে গেল। আমরা স্কুলে গিয়েছি, 3rd পিরিয়ডে জিওগ্রাফি আপা এসে বললেন, নীলু বিলু তোমরা দুইজন বাসায় যাও, তোমাদের নিতে এসেছে। আমরা অবাক হয়ে বাসায় এসে দেখি আকবরের মা সেতারাকে ঘুম পাড়াচ্ছে। বাসায় মা বাবা কেউ নেই। দোতলার নাজমুল চাচা শুধু বসার ঘরে মুখ কালো করে বসে আছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই একটা অদ্ভুত কথা শুনলাম, মা নাকি ম্যানেজার কাকুর সাথে কোথায় চলে গেছেন, আর আসবেন না, এইরকম একটা চিঠি লিখে গেছেন। বাবা ফিরলেন রাত 11টায়। আমরা জেগে বসে আছি, অনেক লোকজন এসেছে, কেউ যাচ্ছে না, সবাই গম্ভীর মুখে বসে আছে বসবার ঘরে। বাবা ঘরে ঢুকে এমন ভাব করলেন যেন কিছুই হয়নি। হাসি মুখে বললেন, রেনু ঝগড়া করে সকালের ট্রেনে দিনাজপুরে তার বাবার বাড়ি চলে গেছে, আমি ছিলাম না, ভাগ্যিস প্রণববাবু বুদ্ধি করে সঙ্গে গেছেন, নয়তো একা একা মেয়ে ছেলে এত দূর যাবে। দেখেন না অবস্থাটা, এই মেয়ে যাত্রার মতো রাগ আর কারো নাই। হা হা হা, এদের নিয়েও চলে না, না নিয়েও চলে না। লোকজন সব 12টার মধ্যে চলে গেল। আমরা নিজেদের ঘরে চুপচাপ শুয়েছিলাম। বাবা এসে ঘরে ঢুকলেন, মামুনিরা ঘুমাচ্ছ? আমরা কেউ জবাব দিলাম না। বাবা মৃদুস্বরে বললেন, আজ রাতে তোমরা আমার সঙ্গে ঘুমাবে মামুনিরা? নীলু শব্দ করে কেঁদে উঠল। সেই সময় আমার এবং নীলুর বয়স 12, সেতারার 7। 2, মা চলে গিয়েছেন এবং আর কোনোদিন ফিরে আসবেন না, এটা আমরা খুব সহজেই বুঝে ফেললাম। শুধু সেতারা বুঝতে চাইল না। সে এমনিতেই কম কথা বলে, এখন কথাবার্তা পুরোপুরি বন্ধ করে দিল। দিনরাত সে শুধু মাকে খুঁজত। মার শোবার ঘরের সামনে গিয়ে কতবার যে গিয়ে দাঁড়াতো, ডাকাটাকি না, কিচ্ছু না, শুধু দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকা। আমি একদিন দেখতে পেয়ে ডাকলাম, এই সেতারা, এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? সেতারা মাথাটা অনেকখানি নিচু করে ফেললো, যেন খুব একটা অপরাধ করেছে। কি করছিস তুই? কিছু না, আয় আমার সাথে, নদীর পাড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, আসবি? না। আমি লক্ষ্য করি সে একা একা ঘুরে বেড়াতে চায়, কারো সঙ্গে থাকতে চায় না। সন্ধেবেলা কেউ কিছু বলার আগেই আমার সাথী বই নিয়ে বসে এক মনে নিচু স্বরে পড়তে থাকে, কমলাফুলি কমলাফুলি কমলা লেবুর ফুল, কমলাফুলির বিয়ে হবে কানে মতির দুল। যখনই সে পড়তে বসে এই একটি কবিতাই সে পড়ে। তখন যদি বাড়ির সামনে কোনো রিক্সা এসে থামে, সে পড়া বন্ধ করে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। একসময় বই বন্ধ করে অপরাধীর মতো আস্তে আস্তে উঠে দাঁড়ায়, নিঃশব্দে চলে যায় বারান্দায়, আবার ফিরে এসে পড়তে বসে, কমলাফুলি কমলাফুলি কমলা লেবুর ফুল। একদিন নীলু বলল, সেতারা, মা আমাদের কাউকে পছন্দ করেন না তো, তাই চলে গেছেন, উনি আর আসবেন না। আচ্ছা, যে আমাদের ভালোবাসে না তাকে আমরাও তাকে ভালোবাসি না, ঠিক না? তুই আর মাকে খুঁজবি না? আচ্ছা। শ্রেতারা মৃদুস্বরে বলল, আমাদের পছন্দ করে না কেন? আমরা সবাই তো মেয়ে, এই জন্য। ছেলে হলে পছন্দ হতো, আমাদের তো কোনো ভাই নেই, বুঝেছিস? সেতারা মায়ের আদর পায়নি বললেই হয়। তার জন্মের পরপরই মা অসুস্থ হয়ে পড়েন। সেতারা বড় হতে থাকে আকবরের মার কোলে। মার অসুখ যখন সারল তখনও অবস্থার পরিবর্তন হয় না। মা মাঝে মাঝেই বিরক্ত স্বরে বলতে লাগলেন, ঘর ভর্তি হয়ে যাচ্ছে মেয়ে দিয়ে, ভালো লাগে না। সেতারা যখন হাঁটতে শিখলো, টুকটুক করে হাঁটতো। মায়ের ঘরে গিয়ে দাঁড়াতো সুযোগ পেলেই। মা গম্ভীর গলায় ডাকতেন, আকবরের মা, ওকে নিয়ে যাও তো, এখনই ঘর নোংরা করবে। তার 2 বছর বয়স হতেই মা ওকে পাঠিয়ে দিলেন আমাদের ঘরে। রাতে ঘুমাবে নীলুর সঙ্গে। দুধ খাবার জন্য কাঁদলে আকবরের মা উঠে দুধ বানিয়ে দিবে। সেতারা তখন কোনো ঝামেলা করেনি, এখনও কোনো ঝামেলা করে না। নীলুর সাথে গলা জড়িয়ে ঘুমায়। নীলু বলে, গল্প শুনবি? বলো। এক দেশে ছিল এক রাজা, তার 2 রানী, দুয়ো ও সুয়ো। এই পর্যন্ত আসতে আসতেই সেতারার চোখ বুজে আসে। কোনোদিন আর সেই গল্প শেষ পর্যন্ত শোনা হয় না। ইদানিং বাবা সেতারাকে সঙ্গে নিয়ে ঘুমাতে যান। সেতারাও বেশ ভালো মানুষের মতো যায়, কিন্তু মাঝরাতে একা একা চলে আসে আমাদের ঘরে। রোজ এই কাণ্ড। এক রাতে এক অদ্ভুত ব্যাপার ঘটল। সেতারা সবাইকে ডাকতে লাগলো, মা এসেছে রিক্সা নিয়ে। আমরা ধর্মর করে উঠে বসলাম। কোথায়? বারান্দায় দাঁড়িয়ে দেখলাম। বলিস কি? হইচই শুনে বাবা উঠে এলেন। কোথায় কি?
খা খা করছে চারিদিক। সে তারা দারুণ অবাক হলো। বাবা বললেন, স্বপ্ন দেখেছো মা? স্বপ্ন না, আমি দেখলাম। সে তারা চোখ বড় বড় করে সবার দিকে তাকাতে লাগলো। সে ব্যাপারটা কিছুই বুঝতে পারছে না। বাবা সে তারাকে সঙ্গে নিয়ে চলে গেলেন। সেই রাতে আমি এবং নীলু এক খাটে ঘুমাতে গেলাম এবং অনেক রাত পর্যন্ত দুজনেই নিঃশব্দে কাঁদলাম। অথচ দুজনেই এমন একটা ভাব করতে লাগলাম যেন ঘুমিয়ে পড়েছি। 3, ধীরে ধীরে অনেকগুলি পরিবর্তন ঘটল বাড়িতে। বাবা অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তিনি পরিবর্তনগুলি করলেন খুব সাবধানে। একদিন স্কুল থেকে ফিরে এসে দেখি মার আলনায় কোনো কাপড় নেই, সব বাবা কোথায় সরিয়ে ফেলেছেন। তার দিন সাতেক পর বারান্দায় মার যে বড় বাধাই করা ছবিটি ছিল সেটিকে আর দেখা গেল না। বাবা মার শোবার ঘরে তাদের বেশ কয়েকটি ছবি ছিল, সেগুলোও সরানো হলো। আমাদের ঘরে মা বাবা এবং আমাদের 3 জনের যে ছবিটি ছিল শুধু সেটি বাবা সরালেন না। রান্নাবান্না করার জন্য রমজান নামের এক বুড়ো মানুষ রাখা হলো। এই লোকটি এসেই প্রচণ্ড ঝগড়া শুরু করলো আকবরের মার সঙ্গে। দুজনেরই কি ঝাঁঝালো কথাবার্তা। কিন্তু রমজান লোকটি ভালো। সে সেতারাকে কোলে নিয়ে ঘুরে ঘুরে ভাত খাওয়াতো। আমাদের উপরে তার খবরদারিরও সীমা ছিল না। এই সন্ধ্যারাইতে বাগানে ঘোরাঘুরি করেন ঠিক না, অত তেঁতুল খাওয়া বালা না, বুদ্ধি নষ্ট হয়। ভাত খাওয়ানোর আগে বিসমিল্লা বললা একটু লবণ মুখের মধ্যে দেওয়ান দরকার। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ হলে সে গম্ভীর হয়ে একটা খবরের কাগজ নিয়ে আমাদের পড়ার ঘরে বসতো। খবরের কাগজ পড়তে পড়তে এমন সব কথাবার্তা বলতো যে নীলু হেসে উঠত খিলখিল করে। খুব সংকটময় অবস্থা, বুঝছো নীলু আপা? অবস্থা সংকটময়। কেন? নেপালে পাহাড়ি ঢল। এই অবস্থায় ঝগড়া লেগে যেত আকবরের মার সঙ্গে। আকবরের মা কোমরে 2 হাত দিয়ে রণরঙ্গিনী মূর্তিতে এসে দাঁড়াতো। বিদ্যার জাহাজ যে বইছেন, পাকঘরের বাসনটি কেটা ধুইব? চুপ থাক, অশিক্ষিত মূর্খ মেয়ে মানুষ, এদের নিয়ে চলাফেরা মুশকিল। রমজান ছাড়াও একজন ভয়ঙ্কর রোগা দাঁত নেই ওস্তাদ রাখা হলো। এই ওস্তাদটির নাম মুন্সি সোবাহান। তিনি আমাদের 3 বোনকে সপ্তাহে 3 দিন গান শেখাবেন। আমরা 3 জনেই গান শিখতে শুরু করলাম। সকালবেলা হারমোনিয়াম নিয়ে বসে সারেগা, রেগামা, গামাপা, খুবই বিরক্তিকর ব্যাপার। ওস্তাদ সোবাহান বেশিক্ষণ গান শেখাতে পারেন না, কিছুক্ষণের মধ্যেই তার হাঁপানির টান ওঠে। গান থামিয়ে বলেন, ঘরে কোনো টিফিন আছে কিনা দেখো তো খুকি, না থাকলে একটা মুরগির ডিম ভেজে দিতে বলো। হাঁসের ডিম না, হাঁসের ডিম গন্ধ করে, খেতে পারি না। গানের উপর থেকে আমার মন উঠে গিয়েছিল, কাজেই আমাকে দিয়ে গান হলো না। সেতারা এবং নীলু শিখতে লাগলো। কিছুদিন পর নীলুও কেটে পড়লো, রইল শুধু সেতারা। মাস 6 মধ্যে দেখা গেল সেতারা বেনি দুলিয়ে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। নবীর দুলালি মেয়ে খেলে মদিনায়, ও খেলে মদিনায়। ওস্তাদ সোবাহান ঘাটটার দুলিয়ে বলছেন, মার হাবা, কি টনটনে গলা। এবার লক্ষ্মী ময়না, গিয়ে দেখো তো কোনো টিফিন আছে কিনা, না থাকলে মধুর দোকান থেকে যেন একটা আমৃতি নিয়ে আসে, আর চা দিতে বলো। 4, সেই বছর শীতের সময় মা আমাদের 3 বোনকে সিরাজগঞ্জ থেকে আলাদা আলাদা চিঠি লিখলেন। বাবা একদিন সন্ধ্যায় পাংশু মুখে 3টি খামে বন্ধ চিঠি নিয়ে আমাদের ঘরে এসে দাঁড়ালেন। কাপা গলায় বললেন, তোমাদের মা চিঠি লিখেছেন, তোমরা কি সেই চিঠি পড়তে চাও? বাবার গলা কাঁপছিল। আমি পরিষ্কার বুঝতে পারলাম বাবা চাচ্ছেন আমরা বলি না। বাবা কপালের ঘাম মুছে নিচু স্বরে বললেন, আমরা সবাই তাকে ভুলতে চেষ্টা করছি, এখন আবার চিঠিপত্র শুরু করলে কষ্ট হবে, নতুন করে কষ্ট হবে। বাবা থামতেই সে তারা বলল, আমার চিঠি দাও। কিছুক্ষণ চুপ থেকে নীলুও বলল, আমার চিঠিটাও দাও। আমি শুধু কিছু বললাম না। বাবা ধরা গলায় বললেন, মামনি রাত্রি তোমারটা? আমি যাই না। কি লেখা ছিল নীলু এবং সেতারার চিঠিতে আমি জানি না। নীলু সমস্ত কথাই আমাকে বলে, শুধু চিঠির ব্যাপারেই কিছু বলল না। আর সেতারা তো তার খামই খুলল না। সে বন্ধ খাম হাতে নিয়ে ঘুরে বেড়াতে লাগলো। আমি বললাম, খুলে দেব? না, না খুললে পড়বি কি করে? আমি পরে পড়ব। যেন পড়লেই চিঠির মজা শেষ হয়ে যাবে। আমি সমস্ত দিন ভাবলাম, কি লিখেছেন মা চিঠিতে। ক্লাসে আপারা কি পড়ালেন কিছুই বুঝতে পারলাম না। অঙ্ক আপা 2 বার ধমক দিলেন, এই বিলু, তোমার পড়ায় আজকে মন নেই কেন? কি ব্যাপার? কিছু না আপা। আমি কি বলছি তুমি তো কিছুই শুনছো না। শুনছি আপা। না শুনছো না, বলো তো আমি কি বলছিলাম। আমি বলতে পারলাম না। সব মেয়েরা হেসে গড়িয়ে পড়তে লাগলো। আমার ক্লাসের মেয়েরা বিচিত্র কারণে আমাকে অপছন্দ করে, সব সময় আমার পেছনে লেগে থাকে। আমাদের বাথরুমের দেয়ালে আমাকে নিয়ে অনেক কথাবার্তা লেখা। একটা ন্যাংটা মেয়ে এবং ছেলের ছবিও আঁকা আছে। মেয়েটার গায়ে লেখা, বিলু
ক্লাস 9 খ শাখা, অথচ কোথাও নীলুর নামে কিচ্ছু লেখা নেই। আমি কখনো বাথরুমে যাই না, যদি যেতেই হয় তাহলে অনেকক্ষণ সেখানে বসে কাঁদি, ইরেজার দিয়ে লেখাগুলি তুলে ফেলতে চেষ্টা করি, কিন্তু সেগুলো কিছুতেই ওঠানো যায় না। বিলু মন দিয়ে পড়াশোনা করবে, বুঝলে? এরকম করলে তো হবে না। ক্লাসের মেয়েগুলি আবার হইচই করে হেসে উঠল। বাড়ি ফিরে এসে অনেকক্ষণ একা একা বসে রইলাম। তার রাতে রমজান ভাইকে বলে দিলাম খিদে নেই, কিছু খাবো না। অনেক রাতে ঘুমাতে গিয়ে দেখি আমার বালিশের নিচে মায়ের পাঠানো খামটা রাখা। নিশ্চয়ই বাবার কাণ্ড। ঘরে কেউ নেই, নীলু এখনও পড়ছে। সে তারা রান্নাঘরে রমজান ভাইয়ের সঙ্গে কী যেন করছে। আমি দরজা বন্ধ করে খাম খুলে ফেললাম। মা আমাকে বিলু নামে সম্বোধন করেননি, প্রথমবারের মতো লিখেছেন রাত্রি। মামনি, রাত্রি, জানি প্রচণ্ড রাগ করেছো তুমি, কিন্তু কি করব মা, উপায় ছিল না। তুমি যখন বড় হবে তখন বুঝবে। মানুষের মন খুব বিচিত্র জিনিস। একবার কোনো কিছুতে মন বসে গেলে তার ফেরানো যায় না। আমি বহু চেষ্টা করেছি। মানুষে জন্মানোর মতো কষ্টের কিছু নেই। আমি তোমাদের ছেড়ে ছুড়ে এসেছি, তবুও রাত দিন তোমাদের কথাই ভাবি, রাত দিন প্রার্থনা করি যেই কষ্ট আমি পাচ্ছি তা যেন কখনো আমার মামনিদের না হয়। তোমার মা। 5 থার্ড পিরিয়ডে অঙ্ক আপা ক্লাসে ঢুকে বললেন, বিলু, ক্লাস শেষে তুমি আজকে আমার সাথে দেখা করবে। মনটা খারাপ হয়ে গেল আমার। অঙ্ক আপা আজে বাজে প্রশ্ন করেন। কয়েকদিন আগে হাফ টাইমের আগে অঙ্ক আপার সঙ্গে দেখা। আপা আমাকে আড়ালে নিয়ে গিয়ে বললেন, তোমার মা শুনলাম ওই লোকটার সঙ্গে ইন্ডিয়া চলে গেছে, সত্যি নাকি? না, সত্যি না। কোথায় আছে ওরা তাহলে? আমি চুপ করে রইলাম। আপা নিচু গলায় বললেন, বলতে পারো না? না, সিরাজগঞ্জে আছেন। ও, বাচ্চা কাচ্চা হয়েছে নাকি? আমি জানি না আপা, আমাকে কে যেন বললো একটা ছেলে হয়েছে। আমার নিজের ধারণা মেয়েদের মতো হৃদয়হীন পুরুষেরা হতেই পারে না। ছেলেরা এখনও আমাকে কেউই আমার মা প্রসঙ্গে কিছুই জিজ্ঞাসা করেনি, অথচ চেনা জানা মেয়েদের মধ্যে এমন কেউ নেই যে কিছু জানতে চায়নি। ক্লাসের বন্ধুদের কথা বাদ দিলাম, বন্ধুদের মা খালাদের পর্যন্ত কৌতূহলে সীমা নেই। কোনো না কোনোভাবে টেনে টুনে ওই প্রসঙ্গ আনবেই। বিলু, তোমরা আগে কিছু টের পাওনি? আগেই তো টের পাওয়া উচিত ছিল। তোমার মা নাকি যাবার আগে বহু টাকা পয়সা নিয়ে গেছে। মা গিয়েছেন প্রায় 2 বছর আগে, এখনও কেউ সেটা ভুলতে পারছে না, কেন কে জানে। অঙ্ক ক্লাসটা আমার খুব খারাপভাবে কাটলো। ক্লাস শেষ হওয়া মাত্র গেলাম আপার কাছে। আপার নিজের কোনো ঘর নেই। কমন রুমে এক গাদা টিচারের সঙ্গে বসে আছেন। তিনি আমাকে আড়ালে নিয়ে গিয়ে বললেন, তোমাদের বাড়িতে বয়স্ক মহিলা কেউ নেই? কাজের এক মেয়ে আছে, আকবরের মা, সে ছাড়া আর কেউ নেই? জি না আপা। কেন? তোমরা তো বড় হচ্ছ এখন, কিছু কিছু জিনিস তোমাদের বলা দরকার। কেউ বলছে না, তাই তোমাদের ডাকলাম। আমি আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম। আপা খানিকক্ষণ ইতস্তত করে বললেন, বিলু, তোমার এবং নীলুর দুইজনেরই এখন ব্রা পরা উচিত। আমি চোখ মুখ লাল করে দাঁড়িয়ে রইলাম। তোমার বাবাকে বলবে কিনে দিতে। বাবাকে বলার মধ্যে লজ্জার কিছু নাই, আর যদি লজ্জা লাগে তাহলে আমি তাকে একটা চিঠি লিখে দিতে পারি। দিন, একটা চিঠি লিখে দিন। ঠিক আছে, ক্লাস ছুটির পর চিঠি নিয়ে যেও। আর একটা কথা, নীলু মোটেই পড়াশোনা করে না, তোমার বাবাকে বলবে কোনো প্রাইভেট টিচার রেখে দিতে। অঙ্কে সে খুব কাঁচা, অঙ্ক জানে না বললেই হয়। আপা, আমি বলবো। ঠিক আছে, তুমি যাও এখন। এইসব বললাম দেখে কিছু মনে করনি তো? জি না। মনে হচ্ছে তুমি আমার উপর রাগ করেছো। রাগ করার কিছু নেই বিলু, তোমাকে আমি খুব পছন্দ করি। এত ঝামেলার মধ্যেও যেই মেয়ে প্রতি বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পায় তার প্রশংসা তো করতেই হয়। অঙ্কপা একটু হাসলেন। বিলু, জি, কখনো কোনো অসুবিধা হলে আমাকে বলবে। ঠিক আছে আপা, বলবো। শোনো, আর একটা কথা। কি যেন বলে, তোমার বাবা নাকি আবার বিয়ে করছেন? জি না। তুমি বোধহয় জানো না, বাবার বিয়ের কথা তো মেয়েদের জানার কথা নয়। বাবার বিয়ের কথা কিছুদিন থেকেই শোনা যাচ্ছে। দিনাজপুর থেকে বড় মামা এসেছিলেন, তিনি পর্যন্ত নীলুকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করেছেন, দুলাভাই নাকি বিয়ে করছেন? নীলু তার স্বভাবমতো হেসে ভেঙে পড়েছে। হাসছিস কেন? হাসির কথা বললে হাসবো না মামা? আমি কি হাসির কথা বললাম নাকি? বিয়ে করলে তোদের অবস্থাটা কী হবে ভেবেছিস? কী আর হবে, আমার তো মনে হয় ভালোই হবে। কথা বলার একজন লোক পাওয়া যাবে। কথা বলার লোকের তোর অভাব? হ্যাঁ মামা, বিলুর সঙ্গে কি আর সব কথা বলা যায়? মা জাতীয় একজন কেউ লাগে। বাবা বিয়ে করলে ভালোই তো হয় মামা। করছেন নাকি? জানি না মামা, তবে দোতলার নাজমুল চাচা একদিন আমাকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা এখন একটা বিয়ে করলে মনে হয় সংসার স্বাভাবিক হয়। তুই কি বললি? আমি বললাম, তা তো ঠিকই।
মামা গম্ভীর হয়ে পড়লেন। নীলু বলল, তারপর একদিন এক বুড়ো মতো ভদ্রলোক এসে বাড়ি টাড়ি ঘুরে টুরে দেখলেন। মার সঙ্গে বাবার কী রকম সম্পর্ক ছিল জিজ্ঞেস করলেন। তাই নাকি? হ্যাঁ মামা, বিয়ে মনে হয় লেগে যাচ্ছে। নীলু খিলখিল করে হেসে উঠল। আমি নিজেও অবাক হলাম। এইসব কিছুই আমি জানি না। নীলু আজকাল অনেক কথাই আমাকে বলে না। প্রায়ই সে তার বান্ধবীর বাড়ি যাচ্ছে। হঠাৎ করে তার সঙ্গে এত খাতির হলো কেন জিজ্ঞেস করাতে সে গায়ে লিয়ে হেসেছে। এ বাড়ি সবাই বদলে যাচ্ছে। বাবা বদলেছেন সবচেয়ে বেশি। আমাদের জন্মদিন গেল জুন মাসের 10 তারিখে। বাবা কোনো কবিতা লিখলেন না। কয়েকদিন আগে দেখলাম সেতারাকে কী জন্য যেন ধমকাচ্ছেন। সেতারা অবাক হয়ে তাকিয়ে আছে। বাবার এইরকম আচরণ তার কাছে সম্পূর্ণ নতুন। বাড়িও ফিরছেন আজকাল বেশ রাতে। গতকাল বাড়ি ফিরলেন 11:30টার দিকে। আমি জেগে বসেছিলাম। বাবা বিরক্ত হয়ে বললেন, এত রাত পর্যন্ত জেগে বসে আছো কেন? আর থাকবে না, 10টা বাজতেই ঘুমাতে যাবে। আমি শান্ত স্বরে বললাম, তুমি আমার সঙ্গে এত রেগে রেগে কথা বলছো কেন? রেগে রেগে কথা বলছি নাকি? আমি উত্তর না দিয়ে নিজের ঘরে চলে এলাম। বাবা খাওয়া দাওয়ার পর আমার ঘরের জানলার পাশে এসে দাঁড়িয়ে রাখলেন, বিলু, এই বিলু। আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম। বাবা বেশ খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে চলে গেলেন। বাবা এরকম ছিলেন না। বাবা বদলে যাচ্ছেন। নীলু তো বদলেই গেছে। আমি নিজেও বোধহয় বদলাচ্ছি। একা একা থাকতে ইচ্ছা করে। সেদিন খুব ঝগড়া করলাম নীলুর সঙ্গে। মাঝে মাঝে অচেনা সব মানুষদের মন গড়া চিঠি লিখি। নীলু সেটা জানে। তবু সে একটা চিঠি হাতে নিয়ে হাসতে হাসতে বলল, প্রেমপত্র না কিরে? তারপর মুখ বাঁকা করে পড়তে শুরু করলো। আপনাকে একটি কথা বলা হয়নি। এখন শ্রাবণ মাস তো, তাই খুব বৃষ্টি হচ্ছে। রাত দিন ঝমঝম বৃষ্টি। নীলু বহু কষ্টে হাসি থামিয়ে বলল, শ্রাবণ মাস কোথায় রে? এটা তো আশ্বিন মাস। তোর মাথাটাই খারাপ। হি হি। আমি চিঠি কেড়ে নিয়ে নীলুর গালে একটা চড় কষিয়ে দিলাম। নীলু দারুণ অবাক হয়ে গেল। আমি তো এরকম ছিলাম না। বাবা বিয়ে করলে সংসার যদি স্বাভাবিক হয় তাহলে তো ভালোই হয়। নীলু ঠিকই বলেছে। সব বাড়িতে মা জাতীয় কেউ একজন দরকার, যে সময় মতো মেয়েদের ব্রা কিনে দেবে। কিন্তু আমার বড় মামা সেই দিকটা দেখছেন না। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে খুব খারাপ কিছু একটা হতে যাচ্ছে। মামা বললেন, খোঁজখবর না রাখা এটা হচ্ছে, নানান ধান্দায় থাকি। খোঁজখবর নেই তা ঠিক। মামার বাড়ির সঙ্গে এখন সম্পর্ক নেই বললেই চলে। মামারা অনেক দিন আসেন না। আগে ঘন ঘন আসতেন এবং যতবার আসতেন ততবারই জিদ করতেন আমাদেরকে দিনাজপুর নেওয়ার জন্য। বাবা ব্যবসাপাতির ঝামেলা তুলে এড়িয়ে যেতেন। মা স্পষ্ট করে বলতেন, তোমাদের বউদের সঙ্গে আমার বনে না। বাবা মা মারা গেলে বাপের বাড়ি থাকে না, তো সেখানে যাওয়াও যায় না। বাবা আবার বিয়ে করবেন কিনা এই প্রসঙ্গে বড় মামার এরকম কৌতূহলের কারণ কি আমি ধরতে পারি না। মামাদের সঙ্গে আমার বাবার তেমন আন্তরিকতা নেই। এইসব নিয়ে মার সঙ্গে তার ঝগড়া হতো। মা বলতেন, আমার ভাইদের তুমি সহ্য করতে পারো না, এর কারণ কি আমাকে বলো তো? সহ্য করতে না পারার কি আছে? কথা বলো না, চুপচাপ থাকো। এক একজনের এক এক রকম স্বভাব। আমার স্বভাবই হচ্ছে কথা কম বলা। দোতলা নাজমুল হুদা সাহেবের সঙ্গে তো খুব বকবক করো। আমি বকবক করি না, উনি বকবক করেন, আমি শুনি। আমার ভাইদের সঙ্গে তো তাও করো না। ওনার বকবকানি শোনা যায়, তোমার ভাইদেরটা শোনা যায় না। ও তাই বুঝি? বাবা চুপ। মা কাটা কাটা গলায় বললেন, বেশ তো, আমি ওদের বলবো যেন আর না আসে। মামাদের আসা বন্ধ হয়নি। আমার ধারণা বাবার কাছ থেকে তারা টাকা পয়সা নিতেন। আমার সব মামারাই ব্যবসা করতেন। টাকার দরকার তাদের লেগেই থাকতো। এটা অবশ্য আমাদের অনুমান, কারণ মামারা হঠাৎ এসে উপস্থিত হলেই মা গম্ভীর মুখে বলতেন, দরকার ছাড়া তো তোমাদের আসা হয় না, আবার দরকার হয়েছে বুঝি। মামারা অপ্রস্তুত ভঙ্গিতে আসতেন। এবারও যখন এলেন তখন সম্ভবত টাকার জন্যই এলেন। বাবার ব্যবসাপাতির অবস্থা সম্পর্কে খুব ব্যস্ত হয়ে খোঁজখবর নেওয়া শুরু করলেন। আমার ঘরে ঢুকে গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন, দুলাভাইয়ের ব্যবসা কেমন চলছে রে? ভালোই বোধ হয়। আমি তো এইসব ঠিক জানি না। না জানলে হবে কেন? খোঁজখবর রাখতে হয়। দুলাভাইয়ের ছেলে নাই, তোদেরই তো খোঁজ করতে হবে, ঠিক না? আমি চুপ করে থাকি। বড় মামা একটা সিগারেট ধরান, নিচু গলায় বলেন, মনে হয় দুলাভাইয়ের ব্যবসা ভালোই হচ্ছে। তোদের গান বাজনা শেখাচ্ছেন, এসব তো দারুণ খরচান্ত ব্যাপার। হাতি পোষার মতো। লাভ হয় না কিছুই। লাভ হবে না কেন? আরে দূর, 2-1 দিন সারে গামা করলেই যদি গান হতো তাহলে আর কথা ছিল নাকি? আমি কোনো উত্তর দিলাম না। বড় মামা হঠাৎ করে বললেন, তোদের এখন শাড়ি পরা উচিত, বুঝলেই? তোর আর নীলুর, বড় হয়ে গেছিস। কথাটা এমন অপ্রাসঙ্গিকভাবে বলা যে আমি হকচকিয়ে গেলাম। বড় হয়ে যাচ্ছি? বড় হওয়াটা কি খুব বাজে ব্যাপার? রাস্তাঘাটে একা একা চলাফেরা করবি না। ওই দিন দেখলাম সন্ধ্যার পর নীলু বাড়ি আসলো। বন্ধুর বাড়ি গিয়েছিল, জন্মদিন।
জন্মদিন ফন্মদিন যাই হোক না কেন একা যেন না যায়, সুন্দরী মেয়েদের অনেক রকমের যন্ত্রণা। আমরা সুন্দরী বুঝি, সুন্দরী তো বটেই, আয়না দিয়ে নিজেদেরকে দেখিস না। আমি হঠাৎ বলে বসলাম, কে বেশি সুন্দরী মামা, আমি না নীলু? মামা জবাব দিলেন না, তাকে খুব চিন্তিত মনে হতে লাগলো।